তাহলে এবার কিছু এই চ্যাপ্টারটা দেখি আমরা। ইউনিট 3 মৌলসমূহের শ্রেণীবিভাগ এবং ধর্মাবলীর পর্যাবৃত্তি। এই চ্যাপ্টারটার কিছু এমসিকিউ আমরা করি, যে 15টা মতো এমসিকিউ করব। ওই টাইপগুলোর মধ্যেই তুই পরীক্ষাতে বড় কোশ্চেন এবং কনসেপ্টগুলো বড় কোশ্চেনে পাবি, আর এমসিকিউ তো দেখতে পাচ্ছিস সেই কনসেপ্টগুলো ইউজ করে আমরা এমসিকিউ। প্রথমটা হচ্ছে দেখ, আইসো ইলেকট্রনিক স্পিসিসের মধ্যে কার আয়োনাইজেশন এনথালপিটা লোয়েস্ট হবে। এই আইসো ইলেকট্রনিক স্পিসিস যুক্ত যে কোশ্চেনগুলো, এই পার্টিকুলার টাইপের কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট বোর্ডস এবং এন্ট্রান্স দুটো রেসপেক্টেই। পটাশিয়াম ক্যালসিয়াম আমি যখন ক্লাসে করিয়েছিলাম, তখন ক্লাসে আমরা ওই এফ মাইনাস, সোডিয়াম প্লাস বা অক্সিজেন 2 মাইনাস, নাইট্রোজেন 3 মাইনাস, এরকম টাইপের আইসো ইলেকট্রনিক স্পিসিস নিয়ে আলোচনা করেছিলাম। এখানে আমরা পটাশিয়াম ক্যালসিয়াম ক্লোরিন সালফার 2 মাইনাস এদেরকে নিয়ে আলোচনা করছি। কনসেপ্টটা আমার একই। তাহলে প্রথম কোশ্চেনের কনসেপ্ট অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে পটাশিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস মানে অ্যাটমিক নাম্বার 19, তাহলে 19টা প্রোটন, 18টা ইলেকট্রন। তারপরে কে আছে? ক্যালসিয়াম 2 প্লাস আছে, ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার 20। তাহলে অ্যাটমিক নাম্বার যদি 20 হয়, তাহলে প্রোটন কটা থাকবে? 20টা প্রোটন, দুটো প্লাস মানে 18টা ইলেকট্রন। দেন সিএল মাইনাস, সিএল মাইনাস মানে আমার এখানে 17টা প্রোটন, ইলেকট্রন কতগুলো করে হবে? 18টা করে ইলেকট্রন। দেন যদি S2 মাইনাস বলি, S2 মাইনাস মানে এখানে ইলেকট্রন প্রোটন আছে 17টা প্রোটন, ইলেকট্রন সেই 18টাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ প্রোটন মানে প্রোটনটা মানে নিউক্লিয়াসে যে পজিটিভ চার্জ সেটা ইলেকট্রনটাকে ধরে রেখেছে। তাহলে যেখানে পজিটিভ চার্জ সব থেকে কম, আমি যদি পেনিট্রেটিং পাওয়ার, শিল্ডিং ইফেক্ট এসব সব ভুলে যাই, তাতেও আমরা জেনারেলি যদি ভাবি 19টা 18টায়, 20টা 17টা এবং 16টা, কারণ ওইগুলোকে ভুলে যাচ্ছি কারণ এদের সবারই ক্ষেত্রে এই যে ইলেকট্রনটা, লাস্ট ইলেকট্রনটার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার চাই n=3। তো তাই আমরা পেনিট্রেটিং পাওয়ার ওসব নিয়ে আলোচনা করছি না। তাই আমাদের যেটা ভাবতে হবে, নাম্বার অফ প্রোটন কোথায় কম? S2 মাইনাসের ক্ষেত্রে নাম্বার অফ প্রোটন কম। যেহেতু নাম্বার অফ প্রোটন কম, আউটার মোস্ট অরবিটাল ইলেকট্রনের উপর আকর্ষণ বলটাও কম হচ্ছে, কারণ প্রত্যেকের ক্ষেত্রে n=3, ডিফারেন্সিয়েটিং ইলেকট্রনটা n=3 তেই ঢুকছে। সো এখানে আকর্ষণ বল সব থেকে কম, তো আয়নাইজেশন এনথালপিটাও এখানে আকর্ষণ বল কম, তাহলে অল্প এনার্জি দিলে ইলেকট্রনটা বেরিয়ে যাবে। তাহলে আয়নাইজেশন এনথালপিটা কম কোথায় হচ্ছে? S2 মাইনাস এই সব থেকে কম হচ্ছে। তাহলে এটা একটা টাইপ, ইম্পর্টেন্ট টাইপ। নেক্সট কোশ্চেনটা বলেছে এবিসিডি 4টে মলিক অ্যাটম, অ্যাটমিক নাম্বার Z-1 জেড এমনি করে বলেছে, তার মধ্যে বিটা হচ্ছে নোবেল গ্যাস, বিটা হচ্ছে নোবেল গ্যাস। তাহলে আমি আমার কাজ চালানোর মতো করে ধরে নে বিটাকে আমি বললাম 2 নম্বর কোশ্চেন এ বি, বিটা যেহেতু নোবেল গ্যাস, তাহলে আমি র্যান্ডামলি একটা নোবেল গ্যাসকে ধরলাম, ধর নিয়ন। তাহলে নিয়ন যদি নোবেল গ্যাস হয়, এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 10, মানে Z=2 পেয়ে গেলাম 10। তাহলে এটা কে হবে? Z-1, তাহলে 10 থেকে একটা 9 বাদ, মানে ফ্লুরিন হবে এ। ফ্লুরিন মানে এটার হচ্ছে 9, Z-1 যেহেতু। দেন সি, সি ক্ষেত্রে কাকে পাবো? সি এর ক্ষেত্রে কাকে পাবো? Z+1, তার মানে 11টা, রাইট? দ্যাট মিনস Z+1 11 কার? সোডিয়ামের। দেন ডি কে আছে? ডি হবে আমার ম্যাগনেসিয়াম। ডি ম্যাগনেসিয়াম কেন হবে? কারণ আমার কোশ্চেনে কি বলেছে? এটা 12, এটা Z+2। তাহলে ভালো করে দেখতে পাচ্ছিস এটা হচ্ছে গ্রুপ 17 এর এলিমেন্ট। নোবেল গ্যাসকে নিয়ে তো আমি কিছু বলছি না, ওটা গ্রুপ 18, যে কোনো নোবেল গ্যাসই গ্রুপ 18। এটা হচ্ছে গ্রুপ 1 এর এলিমেন্ট, আর এটা হচ্ছে গ্রুপ 2 এর এলিমেন্ট, অ্যালকালি মেটাল, অ্যালকালাইন আর্থ মেটালস, হ্যালোজেন্স। এবার অপশনগুলোর দিকে তাকাই। ইএ, ইএ ইলেকট্রন অ্যাফিনিটি অফ এ ইজ হাই। তাহলে ইএ অফ এ হচ্ছে গ্রুপ 17, এদের ইলেকট্রন অ্যাফিনিটি হাই হয়, কারণ ইলেকট্রন নেগেটিভিটিটা বেশি, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটিও হাই, মানে ইলেকট্রন গেন এনথালপির ভ্যালুটা, ইলেকট্রন গেন এনথালপির ভ্যালু বেশি, নেগেটিভে আর কি। সো এটা ট্রু। অক্সিডেশন স্টেট অফ সি ইজ +2। সি কে গ্রুপ 1 এর এলিমেন্ট, গ্রুপ 1 এর এলিমেন্টের স্টেবল অক্সিডেশন স্টেট হচ্ছে +1, তাহলে এটা ভুল, এটা কারেক্ট স্টেটমেন্ট, এটা রং স্টেটমেন্ট। ডি ইজ এন অ্যালকালাইন আর্থ মেটাল, একদম ঠিক, কারণ ম্যাগনেসিয়ামের জন্য হচ্ছে। তাহলে কোনটা কোনটা ঠিক হলো? 1 and 3 ইজ কারেক্ট, সি ইজ ইয়োর রাইট অ্যান্সার। তাহলে এরকম কোশ্চেনও দিতে পারে, কোন গ্রুপের কি প্রপার্টি। 5 নম্বরে কি বলেছে দেখ, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট। পড়ি, এলিমেন্টস হ্যাভিং হাই ইলেকট্রন অ্যাফিনিটি, তাহলে যাদের ইলেকট্রন গ্রহণ করার ইচ্ছা বেশি, বিহেভ অ্যাজ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। তাহলে যারা ইলেকট্রন গ্রহণ করার ইচ্ছা বেশি, তাহলে তারা সহজে ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করছে মানে নিজের বিজারণ হচ্ছে। তাহলে যারা নিজে সহজে বিজারিত হয়, তাহলে নিজে যারা বিজারিত হয় তারা ভালো অক্সিডাইজিং এজেন্ট। তাহলে এই স্টেটমেন্টটা ট্রু, তাহলে এই স্টেটমেন্টটা কারেক্ট। বি স্টেটমেন্টের দিকে দেখি, এলিমেন্ট হ্যাভিং হাই ইলেকট্রন অ্যাফিনিটি, তাহলে যারা সহজে ইলেকট্রন গ্রহণ করতে চায়, অলসো হ্যাভ হাই আয়নাইজেশন এনথালপি। তাহলে যারা সহজে ইলেকট্রন গ্রহণ করতে চায়, তারা নিশ্চয়ই সহজে ইলেকট্রন ছাড়তে চাইবে না। তাহলে সহজে ইলেকট্রন গ্রহণ করছে মানে ইলেকট্রন ধরে রাখার ইচ্ছাটা বেশি। তাহলে তাদের মধ্য থেকে ইলেকট্রনটাকে বার করতেও তো আমাকে অনেক বেশি এনার্জি দিতে হবে, তাহলে তাদের আয়নাইজেশন এনথালপির ভ্যালুটাও হাই হবে। তাহলে যখন এই টাইপের এন্ট্রান্সের ক্ষেত্রে কিভাবে টেকেল করবি, এইখানে যে অপশনগুলো রয়েছে এখানে সিঙ্গেল অপশনই কারেক্ট হবে। মাল্টিপল অপশন যে কারেক্ট হয় ডাব্লিউবিজে এর ক্ষেত্রে, তখন তো এ বি সি এগুলো তো কারেক্ট আনসার, তখন তো আমাকে সবগুলো চেক করে দেখতে হবে। কিন্তু যখন সিঙ্গেল অ্যান্সার কারেক্ট
এবং তুই বুঝতে পারছিস এ এবং বি দুটোই কারেক্ট, তাহলে তখন ডি অপশনে দিয়েছে দেখ অল অফ দিস থ্রি অ্যাবাভ কারেক্ট হবে, ওটাই ট্রু হবে, সি এরটা না চেক করেও বলতে পারবো, কারণ সিঙ্গেল অ্যান্সার কারেক্ট হবে। সিঙ্গেল অ্যান্সার কারেক্ট হলে তো এ আর বি দুটোকেই মার্ক করতে পারি না, তাহলে কোনো একটা সিঙ্গেল অ্যান্সার কারেক্ট করতে হবে, অথচ এ আর বি দুটোই ট্রু স্টেটমেন্ট, তা ডিটা হবে। তাও সি এরটা একবার চেক করে দেখি। ইন এনি পিরিয়ড, কোনো একটা সিঙ্গেল পিরিয়ডের যদি কথা বলি, হ্যালোজেন হ্যাজ দ্য হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি, কারণ কোনো একটা সিঙ্গেল পিরিয়ড থেকে আমরা যদি দেখি, কোনো একটা সিঙ্গেল পিরিয়ডে লেফট টু রাইটে আমরা যদি যাই, এক্সট্রিম রাইটে নোবেল গ্যাসগুলো যদি বাদ দিই, তাহলে গ্রুপ 17-এ সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটি হয়, লেফট টু রাইট ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, তাহলে এক্সট্রিম লেফটে কে আছে, এক্সট্রিম লেফটে বলছি, এক্সট্রিম রাইটে আমার কে রয়েছে, হ্যালোজেন্স রয়েছে, গ্রুপ 18টাকে আমরা যদি বাদ দিই, নোবেল গ্যাসকে যদি বাদ দিই, তাহলে ইন এনি পিরিয়ড হ্যালোজেন হ্যাজ দ্য হাইয়েস্ট, তাহলে তিনটেই কারেক্ট স্টেটমেন্ট। এবার এখানে দেখি থার্মাল স্টেবিলিটি। থার্মাল স্টেবিলিটি দেখার সময় আমাকে কি দেখতে হবে, যে আয়নিক ক্যারেক্টারটাকে নিয়ে ভাবতে হবে। তাহলে লিথিয়াম সবগুলোই হাইড্রোজেন আছে, সেটা নিয়ে ভাবলে হবে না, তাহলে সব থেকে ছোট সাইজকে লিথিয়াম সব থেকে ছোট, তারপরে সোডিয়াম আয়নিক রেডিয়াসের কথা যদি বলি, তারপরে পটাশিয়াম, দেন রুবিডিয়াম, তারপরে সিজিয়াম, এটা হচ্ছে রেডিয়াসের অ্যাটমিক রেডিয়াসের আমি যদি কথা বলি, তাহলে ক্যাটায়নের রেডিয়াস যত ছোট হবে, ক্যাটায়নের, কারণ অ্যানায়নটা এখানে কমন, ক্যাটায়নের রেডিয়াস যত কম হবে আমার ল্যাটিস এনথালপি তত হাই হবে, ল্যাটিস এনথালপি যত হাই যাবে আয়নিক বন্ড তত স্ট্রং হবে, থার্মাল স্টেবিলিটি তত বাড়বে। তাহলে সব থেকে রেডিয়াস কাজ হতো লিথিয়ামের, তাহলে অ্যান্সারটা কি হবে, এটা অপশন ডি আমার কারেক্ট হবে। আচ্ছা নেক্সট 9 নম্বরের দিকে যদি যাই, অনেকগুলো ডেটা দিয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এবিসিডি চারটে এলিমেন্টের চারটে আয়নাইজেশন এনথালপি ভ্যালু বলেছে, বলছে কোন দুটো এলিমেন্ট একই পিরিয়ডে থাকা সম্ভব। তাহলে এগুলোর দিকে কিভাবে চেক করবো, দেখ ফার্স্ট আর সেকেন্ড আয়নাইজেশন এনথালপির মধ্যে কতটা গ্যাপ আমরা দেখবো, 2000 থেকে মোটামুটি 4000 হয়েছে, এখানে 500 থেকে 4600, লার্জ গ্যাপ, এখানে একটা লার্জ গ্যাপ, অ্যাব্রাপ্টলি একটা গ্যাপ হয়েছে, তার মানে প্রথম যে কনফিগারেশনটা ছিল প্রবাবলি স্টেবল, প্রথমটা স্টেপ মানে প্রথম ইলেকট্রনটা সহজে অল্পতেই বেরিয়ে গেছে, সেকেন্ড ইলেকট্রনটা বার করতে 4600 কিলোজুল পার মোলে এনার্জি লাগছে, মানে সেকেন্ড প্রথম ইলেকট্রনটা বেরিয়ে যাওয়ার পরেই ও নোবেল গেজ কনফিগারেশন পেয়েছে, তাই সেকেন্ড ইলেকট্রনটা বার করতে কিন্তু অনেক বেশি এনার্জি আমার এখানে লাগলো, ঠিক আছে। তারপরের দিকে আমরা যদি যাই, তারপরে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ডবল হয়েছে এখানটায়, আবার 580 থেকে 1800 হয়েছে, ঠিক আছে, 420 থেকে 3100, এখানে আবার একটা লার্জ গ্যাপ, মানে প্রথম ইলেকট্রনটা সহজেই বেরিয়েছে, দ্বিতীয় ইলেকট্রনটা বার করতে অনেক বেশি এনার্জি লাগছে, মানে প্রথম ইলেকট্রনটা বেরিয়ে যাওয়ার পর স্টেবল কনফিগারেশন পাচ্ছে, তাহলে এই রকম সিচুয়েশন কোন জায়গায় দেখতে পাচ্ছি, বি আর ই তে দেখতে পাচ্ছি, তাহলে মোস্ট প্রবাবলি বি আর ই সেম গ্রুপে থাকবে, এইভাবে তোকে অ্যাসেসমেন্টটা করতে হবে। আচ্ছা 11তে কি বলেছে, সিকোয়েন্স অফ ইনক্রিজিং বেসিক নেচার অফ দ্য অক্সাইড। বেসিক নেচার আমরা জানি মেটালিক ক্যারেক্টার যত বেশি হবে তত বেসিক নেচার হবে, আর নন মেটালিক ক্যারেক্টার যত বেশি হয় তত আম্লিক ধর্ম বাড়ে। তাহলে তুই যদি এখানে দেখিস কাকে দিয়েছে, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তাহলে আমি যদি গ্রুপের মতো করে সাজাই, কত দাগের কোশ্চেন, 11 কোশ্চেন, এটা যদি আমি সিঙ্গেল গ্রুপে পিরিয়ডে যেরকম থাকে সেরকম করে যদি সাজাই, তাহলে কিরকম হবে, সোডিয়াম, তার পাশে ম্যাগনেসিয়াম, দেন অ্যালুমিনিয়াম থাকবে, সোডিয়ামের নিচে পটাশিয়াম থাকবে। লেফট টু রাইটে ইলেকট্রোনেগেটিভিটি দিয়েও বলা যায়, লেফট টু রাইটে মেটালিক ক্যারেক্টার কি হয়, ডিক্রিজ করে, এইদিকে যদি ডিক্রিজ করে তাহলে এদের যে অক্সাইডগুলোর বেসিক নেচারটা কি হবে, সেটাও ডিক্রিজ করবে, অ্যাসিডিক নেচারটা ইনক্রিজ করবে, আমার বেসিক নেচার বলেছে। আর উপর থেকে নিচে মেটালিক যে ক্যারেক্টারটা সেটা ইনক্রিজ করে, তাহলে বেসিক ক্যারেক্টারটাও কি করবে, বেসিক নেচারটা মানে এদের অক্সাইডের বেসিক ক্যারেক্টারটা সেটাও ইনক্রিজ করবে, তাহলে কি হবে, সব থেকে বেশি বেসিক কে, কম থেকে বেশি সাজাতে বলেছে, তাহলে সব থেকে বেশি বেসিক কে হবে, পটাশিয়ামের যে অক্সাইড এটা সব থেকে বেশি বেসিক হবে, তাহলে পটাশিয়ামের যে অক্সাইড সেটা সব থেকে বেশি বেসিক হবে, তারপরে কে থাকবে, সোডিয়াম থাকবে, তারপরে কে থাকবে, ম্যাগনেসিয়াম, এবং সব থেকে শেষে কে থাকবে, অ্যালুমিনিয়াম। তাহলে আমি এটা ডিক্রিজিং এ লিখেছি, তাহলে ইনক্রিজিং দেখলে এটা হবে অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ইনক্রিজিং এ, কারণ ইনক্রিজিং এ লিখতে বলেছে আমি ডিক্রিজিং এ লিখেছিলাম। তাহলে এটা হচ্ছে এরকম টাইপের কোশ্চেনগুলো ভালো করে দেখবি, তাহলে এই 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 টাইপটা আবার পার্টিকুলারলি ইম্পর্টেন্ট তো স্কুলের পরীক্ষার জন্য, যে এই অক্সাইডস গুলোর অ্যাসিডিক এবং বেসিক ক্যারেক্টারের কোশ্চেন, ঠিক আছে, ভালো করে দেখবি। নেক্সট এই কোশ্চেনটা দেখ, এই কোশ্চেনটা বলছে যে হুইচ অফ দ্য ফলোইং সিকোয়েন্স ইজ রং, কোন সিকোয়েন্সটা রং। রিডিউসিং প্রপার্টি একদম ঠিক, উপর থেকে নিচে রিডিউসিং প্রপার্টিটা বাড়বে, থার্মাল স্টেবিলিটি ঠিক আছে। দেন আমরা যদি দেখি অ্যাসিডিক ক্যারেক্টার, একটা সেম গ্রুপে দিয়েছে, দেখ কার্বন, জিই, তিনটা বাদ গেছে, এসএন, পিবি দিয়েছে, তাহলে একটা সিঙ্গেল গ্রুপে উপর থেকে নিচে কি হয়, সিঙ্গেল গ্রুপে উপর থেকে নিচে ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করে যায়,
ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করে মানে মেটালিক ক্যারেক্টারটা মেটালিক ক্যারেক্টারটা ইনক্রিজ করছে, ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করছে বলে মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করছে। তাহলে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ কে? কার্বন। তাহলে কার্বনের অ্যাসিডিক ক্যারেক্টারটা সব থেকে বেশি হওয়ার কথা ছিল, আর লেডের সব থেকে কম হওয়ার কথা ছিল। স্ট্রেংথটাকে পুরো উল্টো দিয়েছে, তার মানে কোনটা রং? দিস ইজ ইয়োর রং স্টেটমেন্ট। ঠিক আছে, দেন ইলেকট্রোভ্যালেন্ট ক্যারেক্টার লিথিয়ামের ক্ষেত্রে তুই জানিস এই প্রপার্টিগুলো কিভাবে আসবে। তো লিথিয়ামের গ্রুপটা গ্রুপ 2 দেখবি, তাহলেই বুঝতে পারবি। তাহলে এখানে এটা অ্যাসিডিক ক্যারেক্টারের কোশ্চেন। নেক্সট যদি আমরা যাই, এক সেকেন্ড, নেক্সট যদি যাই 15 নম্বর, ইন হুইচ অফ দ্য ফলোইং পেয়ার বোথ দ্য স্পিসিস হ্যাভ নিয়ারলি দ্য সেম সাইজ। এটা খুব সিম্পল। যার এই দুটোকে তুই যদি দেখিস অপশনে দেখ, ল্যান্থানাইট কন্ট্রাকশনের যদি কথা তুই বলিস, ল্যান্থানাইট কন্ট্রাকশনের কথাটা পড়তে হবে। কোন জায়গাটা পড়বি? ল্যান্থানাইট কন্ট্রাকশন। ল্যান্থানাইট কন্ট্রাকশন তুই যদি দেখিস, ল্যান্থানাইট কন্ট্রাকশনের জন্য জিঙ্ক আর হাফনিয়াম এই দুটোর কথা যদি দেখিস, এদের অ্যাটমিক রেডাইটা অলমোস্ট সমান থাকবে। এটার জন্য ভালো করে কি পড়বি? ল্যান্থানাইট কন্ট্রাকশনটা একটু ভালো করে পড়বি। ঠিক আছে, কোনটা পড়বি? ল্যান্থানাইট কন্ট্রাকশনটা একটু ভালো করে পড়বি, তাহলেই এটার অ্যান্সারটা করতে পারবি। ঠিক আছে, ভালো করে বুঝতে চাইলে ল্যান্থানাইট কন্ট্রাকশন আমি ক্লাসে পড়িয়েছি বলে আমি এখন আর ল্যান্থানাইট কন্ট্রাকশন নিয়ে কিছু বলছি না। ওই ডি আর এফ অরবিটালের স্ক্রিনিং ইফেক্টটা খারাপ হয় বলে সাইজটা একটু ছোট হয়ে যায়। তা ল্যান্থানাইট কন্ট্রাকশনটা পড়বি ওই জায়গাটায়। আচ্ছা, দ্য কারেক্ট সিকোয়েন্স অফ অ্যাসিডিক ক্যারেক্টার। কারেক্ট সিকোয়েন্স অফ অ্যাসিডিক ক্যারেক্টারের জন্য একটা কথা লিখে দিই, এটা ভবিষ্যতে অনেক এন্ট্রান্সে তাড়াতাড়ি অ্যান্সার করার জন্য খুব সাহায্য হবে। সেটা হচ্ছে, রেডক্সটা পরের সেমিস্টারে পড়াবো, তখন জানতে পারবি যে অক্সিডেশন নাম্বার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাসিডিটি। তাহলে অক্সিডেশন নাম্বার যত বাড়বে অ্যাসিডিটি তত বাড়বে। তাহলে বেসিক ক্যারেক্টারটা অপোজিট হবে। তাহলে এই মলিকিউলগুলোকে আমি যদি অক্সিডেশন নাম্বার অ্যাসাইন করতে করতে যাই, তাহলে অক্সিজেনের সাধারণত আমি শিখিয়েছি আগের দিনে প্রথম ক্লাসের, প্রথম ইন দ্য সেন্স এমসিকিউর প্রথম ক্লাসে শিখিয়েছি অক্সিজেন সাধারণত -2 ধরবো, -2 করে দুজন, তাহলে -2 করে দুজন মানে -4, সেটাকে কাউন্টার করছে লেড একাই +4। এটা -2 হলে ক্যালসিয়াম এমনি +2 হবে। এখানে Cl2O7 এটা আমরা একটু ক্যালকুলেট করি। Cl2O7 এটাকে যদি -2 ধরিস, এটাকে যদি x ধরিস, তাহলে ক্যালকুলেশনটা তোর কেমন হবে? ক্যালকুলেশনটা হবে 2x + 7 × -2 = তুই লিখবি 0। তাহলে এখান থেকে x = কত পাবি? +7। তাহলে এখানে ক্লোরিন রয়েছে +7 এ, আর এটা অক্সিজেনকে -2 ধরলে এটা +6। তাহলে অ্যাসিডিক ক্যারেক্টার সিকোয়েন্স সঠিক সিকোয়েন্সে সাজাতে বলেছে। তাহলে সব থেকে বেশি অক্সিডেশন নাম্বার কোথায়? ক্লোরিনের ক্ষেত্রে। তাহলে ক্লোরিনের কম্পাউন্ডটারই অক্সিডেশন নাম্বারটা সব থেকে বেশি, দেখ +7, তাহলে এর অ্যাসিডিক ক্যারেক্টারটা সব থেকে বেশি হবে +6 +4 +2। ঠিক আছে, এছাড়া তুই গ্রুপ পিরিয়ড ওইভাবেও যদি ভাবিস তাতেও পাবি। সো এটা হচ্ছে ব্যাপার, কারণ ক্লোরিনটা হচ্ছে সব থেকে বেশি কি বলবো ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি, তার মানে ওর নন মেটাল ক্যারেক্টারটাও সব থেকে বেশি, তো সেই জন্য হবে। তবে এই টাইপের কোশ্চেনগুলো তাড়াতাড়ি অ্যান্সার করার উপায়টা হচ্ছে অক্সিডেশন নাম্বারটা বার করো। এন্ট্রান্সে যখন দেবে এরকম, তুই অক্সিডেশন নাম্বারটা দিয়ে করবি, অনেক তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো এটা সিম্পল কোশ্চেন। আর এখানে একটা আইসোইলেকট্রনিকের এই কোশ্চেনগুলো করিনি। আইসোইলেকট্রনিক মানে ওভারঅল দেখবি কার নাম্বার অফ ইলেকট্রনটা সমান, যোগ করবি। কার্বনের দুটো কার্বন আছে, তাহলে 6 6 12 আর দুটো নেগেটিভ, তাহলে 14, এরকম করে দেখবি কোনটা। ঠিক আছে, সো এগুলো সিম্পল কোশ্চেন, আমি সেগুলো মার্ক করে নিই। এরপরে যদি আমরা এখানে চলে আসি, কারণ অনেকগুলো প্রপার্টি বলেছে 23 সেটটায়, অনেকগুলো প্রপার্টি বলেছে, কোনটা ঠিক আছে ভুল আছে সেটা আমরা দেখবো। ঠিক আছে, অক্সিডেশন নাম্বার আমরা যদি দেখি, এটা -2 হলে এটা +2 হবে, ক্রোমিয়াম এখানে +2। এটা -2 যদি হয়, 3 2 -6, -6 ওইদিকে গেলে +6, 2x = +6, তাহলে এটা +3। আর এটা কত? 3 2 6, তাহলে এটা +6। তাহলে ভালো করে দেখ কি বলেছে, হুইচ অফ দ্য কারেক্ট। তাহলে এখানে দেখ ক্রোমিয়াম +2, তাহলে যার অক্সিডেশন নাম্বার যত বেশি তার অ্যাসিডিক ক্যারেক্টার সব থেকে বেশি হবে, তাহলে তার বেসিক প্রপার্টিটা সব থেকে খারাপ হবে। তাহলে এই স্টেটমেন্টটা কিন্তু ট্রু, তাহলে ট্রু হয়ে গেল। কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি যদি দেখিস, ইলেকট্রোনেগেটিভিটি ফ্লুরিনের সব থেকে বেশি, তাহলে নয়। অ্যাটমিক ভলিউম যদি দেখিস, রুবিডিয়ামে সব থেকে বেশি হবে, গ্রুপের উপর থেকে নিচে সাইজ বাড়ছে। আর এখানে তুই যদি রিডিউসিং প্রপার্টি দেখিস, এটাও হবে না। তো এই রিডিউসিং প্রপার্টি, এটা গ্রুপ 2 এলিমেন্টগুলো দেখে নিবি, তাহলেই বুঝতে পারবি। নেক্সট, ডিক্রিজিং দ্য কারেক্ট সিকোয়েন্স অফ ডিক্রিজিং আয়নিক রেডাই। ডিক্রিজিং আয়নিক রেডাই এটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? দেখ, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, অক্সিজেন, ফ্লোরিন এইভাবে দিয়েছে 26এরটা। ঠিক আছে, তাহলে ডিক্রিজিং আয়নিক রেডাইয়ের ক্যালকুলেশনটা আমরা কি করে করব? এটাও দেখ, সব আইসো ইলেকট্রনিক স্পিসিস, ওই আইসো ইলেকট্রনিক স্পিসিসের ক্যালকুলেশনটা করিয়েছিলাম। তাহলে আয়নিক রেডাইয়ের ক্যালকুলেশনটা আমরা করতে পারবো, ভালো করে দেখ। তাহলে অ্যালুমিনিয়াম 3+, ম্যাগনেসিয়াম 2+, তাহলে ওই আগেরটার মতন করেই লিখতে হবে। 26 ওই আইসোলেট, এটাই ক্লাসে করিয়েছিলাম। তাহলে 13 10, তারপরে কি থাকবে? ম্যাগনেসিয়াম 2+ থাকবে 12 10,
সোডিয়াম প্লাস 11 10, তারপরে F মাইনাস থাকবে, 9টা প্রোটন 10টাই ইলেকট্রন, আর অক্সিজেন আছে, অক্সিজেনও আছে, 8টা প্রোটন 10টা ইলেকট্রন। তাহলে এবারে দেখ কোথায় কি বলেছে, আয়নিক রেডাইটা কোথায় সব থেকে কম, কোথায় সব থেকে বেশি হতে পারে, কি মনে হচ্ছে ভালো করে দেখ, নিজেরাই অ্যান্সার করার চেষ্টা কর, তাই আমি একটু 2-4 সেকেন্ড সময় নিচ্ছি। তাহলে এখানে দেখ প্রত্যেকে যেহেতু আইসোইলেকট্রনিক স্পিসিস, তাহলে আয়নিক রেডাইয়ের কথাটা বলেছে আইসোইলেকট্রনিক স্পিসিসের সিকোয়েন্স অফ ডিক্রিজিং, বেশি থেকে কম। তাহলে আকর্ষণ বলটা কোথায় সব থেকে বেশি থাকবে, তাহলে নিশ্চয়ই অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সব থেকে বেশি আকর্ষণ, আর অক্সিজেনের ক্ষেত্রে এই 10টা ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসে যে আকর্ষণ বলটা এটা সব থেকে কম, আর এখানে এই 10টা ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসে আকর্ষণ বলটা সব থেকে বেশি। তাহলে এখানে অ্যাট্রাকশনটা সব থেকে বেশি হবে, কারণ এদের সবারই জন্য ডিফারেন্সিয়েটিং ইলেকট্রনটা n=2 তে আছে, ওই যে 2s2 2p6। তাই পেনিট্রেটিং পাওয়ার, সিল্ডিং ইফেক্ট এসব নিয়ে ভাবার দরকার নেই। তাহলে এখানে অ্যাট্রাকশনটা যেহেতু সব থেকে বেশি, তাহলে রেডাইটা সব থেকে ছোট, অক্সিজেনের রেডাই সব থেকে বড়, তাহলে অক্সিজেন ফ্লুরিন নাইট্রোজেন অক্সিজেন ফ্লুরিন সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম। তাহলে কোনটা হচ্ছে দেখ, অক্সিজেন ফ্লুরিন সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, তাহলে এটা কারেক্ট অ্যান্সার। এটাও আইসোইলেকট্রনিক স্পিসিসেরই কোশ্চেন। দেন এটা একটা ভালো কোশ্চেন বলেছে, সোডিয়াম ম্যাগনেসিয়াম সিলিকন এদের ফার্স্ট আয়নাইজেশন এনথালপির ভ্যালুটা তোকে বলে দিয়েছে। তো আয়নাইজেশন পোটেনশিয়াল অফ অ্যালুমিনিয়াম উইল বি ক্লোজার টু, তাহলে অ্যালুমিনিয়ামের আয়নাইজেশন পোটেনশিয়ালটা কোথায় ক্লোজার থাকবে, ঠিক আছে। 29, এটা পড়ানোর সময়ও পড়িয়েছিলাম। তাহলে কি কি আছে থার্ড পিরিয়ডের আন্ডারে, সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন, ভালো করে দেখবি লেফট টু রাইটে এই অ্যালুমিনিয়াম একটা গন্ডগোল আছে। এর লাস্ট যে ইলেকট্রনটা বেরোবে সেটা কোথা থেকে বেরোবে, 3s1 থেকে বেরোবে। এর কোথা থেকে বেরোবে, 3s2 থেকে বেরোবে। এর কোথা থেকে বেরোবে, এর বেরোবে 3s2 3p1, আর এটার কোথা থেকে বেরোবে 3s2 3p2। এই হচ্ছে সিচুয়েশন। এবার আমরা জানি এই যে ফুলফিল্ড 3s এর এক্সট্রা যেটা হয়, এখানে আয়োনাইজেশন এনথালপিটা বেশি হয়ে যায়। সোডিয়ামের তো একটা ইলেকট্রন সহজেই সোডিয়াম ছেড়ে দিতে চাইছে, ম্যাগনেসিয়ামের এই দুটো ইলেকট্রন এটা স্টেবল কন্ডিশন, তাই ম্যাগনেসিয়াম প্রথম ইলেকট্রনটা সহজে ছাড়তে চায় না। যেটা দেখা যায় এই ম্যাগনেসিয়ামের বেশি হয়ে যাওয়ার কারণে, এই কারণে ম্যাগনেসিয়ামের আয়নাইজেশন পোটেনশিয়ালটা অ্যালুমিনিয়ামের থেকে এই কারণের জন্য বেশি হয়ে যায়। বই খুলবি, এটা বইয়ে লেখা রয়েছে লেফট রাইটে যখন পড়া হয়। তাহলে আয়নাইজেশন এনথালপির ক্ষেত্রে যেটা হবে, সোডিয়াম এরপরে অ্যালুমিনিয়ামটা ঢুকে পড়ে, সাধারণত সোডিয়ামের পর ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন, কারণ লেফট টু রাইটে সাইজটা ছোট হচ্ছে, আয়নাইজেশন পোটেনশিয়ালটা বেড়ে যাওয়ার কথা। কিন্তু অ্যালুমিনিয়াম আর ম্যাগনেসিয়ামে এখানে একটা চেঞ্জ আছে, এটা ক্লাসে পড়াতে গিয়ে বলেছিলাম। তাহলে সোডিয়ামেরটা কত বলেছে, সোডিয়াম বলেছে 496, এটা বলেছে 737, এদের মাঝামাঝি কোনো একটা 575 হচ্ছে এদের মাঝামাঝি ভ্যালু, তাহলে এটা হবে তার কারেক্ট অ্যান্সার। বেশ, দেন 31 হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট রিপ্রেজেন্ট দ্য কারেক্ট প্রপার্টি। বেসিক স্ট্রেংথে যদি কথা বলে, এইখানে প্রবলেম হয়েছে, এটার উল্টোটা হতো, এটাই ডাজ নট রিপ্রেজেন্ট, তাহলে এইটা ডাজেন্ট রিপ্রেজেন্ট দ্য কারেক্ট প্রপার্টি, তাই এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, যেহেতু প্রপার্টিটা উল্টো দিয়েছে। কারণ নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি, তাহলে উপর থেকে নিচে একই গ্রুপে উপর থেকে নিচে সাইজটা বাড়ে, তাহলে ওই যে লোন পেয়ারটা রয়েছে সেই লোন পেয়ারটা এসবি এর সাইজ সব থেকে বড়, তাহলে বড় সাইজের অ্যাটমের মধ্যে ভালোভাবে ডিফিউজড হয়ে ছড়িয়ে রয়েছে, ঠিক আছে, ভালোভাবে ডিফিউজড হয়ে ছড়িয়ে রয়েছে। তাহলে ভালোভাবে যদি ডিফিউজড হয়ে অ্যাটমের মধ্যে ছড়িয়ে পড়ে, তাহলে সেই ইলেকট্রনটা ডোনেট করার জন্য লেস ফোকাসড, তাহলে সব থেকে বেশি ইলেকট্রনটা ডোনেট করতে পারে সোডিয়াম বলছি নাইট্রোজেন। নাইট্রোজেন যেহেতু সব থেকে বেশি ভালোভাবে ডোনেট করতে পারছে, সো যে সব থেকে বেশি সহজে ইলেকট্রন পেয়ার ডোনেট করতে পারে তার বেসিসিটিটা সব থেকে বেশি হয়। তাহলে এখানে দেখাচ্ছে এসবির বেসিসিটি সব থেকে বেশি, তাহলে এসবির বেসিসিটিটা সব থেকে কম হবে, ঠিক আছে। আচ্ছা, আয়নাইজেশন এনথালপির কেসটা যদি বলি, আয়নাইজেশন এনথালপির কেসটা এটাই হয় যে বোরন, লেফট টু রাইটে দেখ, বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন হওয়া উচিত ছিল কি, এটা হওয়া উচিত ছিল, কিন্তু আমরা পড়ার সময় পড়েছিলাম নাইট্রোজেনের 2s2 2p3 হাফ ফিল কনফিগারেশনের জন্য অক্সিজেনের থেকে নাইট্রোজেনের পোটেনশিয়ালটা বেড়ে যায়, দেখ সেটাই দিয়েছে উল্টো দিক থেকে লিখে, এটা তাহলে ট্রু দিয়েছে, তাহলে এটা আমার সঠিক অ্যান্সার হতে পারে না, স্টেটমেন্টটা কারেক্ট আছে। অক্সিডাইজিং প্রপার্টি ঠিক আছে, অ্যাসিড স্ট্রেংথ এখানেও এই জিনিসটাই হবে, মানে HI থেকে HF অব্দি, কারণ H আর I এর বন্ডটা তাড়াতাড়ি ব্রেক করে যায়, কারণ আয়োডিনের সাইজটা সব থেকে বড়, হাইড্রোজেন আর আয়োডিনের ওভারল্যাপটা ভালো হয় না, ওই বন্ডটা ভালো স্ট্রং হয় না, তাহলে এই ছিল ব্যাপার। তাহলে একটা নাইট্রোজেনের এই গ্রুপটার বেসিক স্ট্রেংথ দেখলাম, আর আগের পেজে কোশ্চেন করতে গিয়ে নাইট্রোজেনের এই গ্রুপটার রিডিউসিং প্রপার্টি দেখলাম, দেখ রিডিউসিং প্রপার্টি স্ট্রেংথ মানে যেটা সিকোয়েন্স, তার সাথে কিন্তু বেসিক প্রপার্টি সিকোয়েন্সটা আলাদা,
এবার আমরা শেষের যে দুটো কোশ্চেন আছে সেই দুটো কোশ্চেন করি। বলেছে দেখ ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালুস কিলোজুল পার মোল, এটা 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 এক্স ওয়াই জেড তিনজনের জন্য বলেছে, এটা হ্যালোজেনের জন্যই বলেছে। একটা জিনিস আমি তোকে বলি, আমরা পড়ার সময় পড়েছিলাম ফ্লুরিনের ইলেকট্রনেগেটিভিটি সব থেকে বেশি হলেও ফ্লুরিনের ইলেকট্রন অ্যাফিনিটির থেকে ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটিটা বেশি হয়। কেন? ক্লোরিন যখন একটা ইলেকট্রন নিয়ে Cl মাইনাসে কনভার্ট হয় তখন ইলেকট্রনটা 3s2 3p6 হয়ে যায়। এটা তাহলে ইলেকট্রনটা কোথায় ঢুকছে? n = 3 তে ঢুকছে। ফ্লুরিন যখন একটা ইলেকট্রন নেয় দিয়ে F মাইনাস যখন হয় ওটা 2s2 2p6 হচ্ছে, দ্যাট মিনস ইলেকট্রনটা n = 2 তে ঢুকছে। ফ্লুরিনের সাইজ ছোট হওয়ার জন্য এই যে ইলেকট্রনটা ঢুকছে, এই ইলেকট্রনটা ঢুকে এখানে অনেক বেশি রিপালশন করে ভিতরের পি এর বাকি ইলেকট্রনগুলোর সাথে। তাহলে এখানে ওই রিপালশনটা বেড়ে যাওয়ার জন্য ক্লোরিনের থেকে ফ্লুরিন অত সহজে ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করতে পারে না। এই কারণে ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটিটা সব থেকে বেশি। তাহলে ইলেকট্রনটা গেইন করার ফলে সব থেকে বেশি এনার্জি রিলিজ করে দেয়। সব থেকে বেশি এনার্জি রিলিজ করে মানে ওখানে ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করা সব থেকে বেশি সুবিধা। তাহলে ভ্যালুটা সব থেকে বেশি 349। এটা কে হবে? এটা হবে ক্লোরিন হবে। তারপরে 333 আছে, এটা ফ্লুরিন হবে, তারপরে ব্রোমিন হবে। অপশন বি ইজ কারেক্ট। এটাও একটা কি বলবো ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আমি ক্লাসে ভালো করে পড়িয়েছি। ইলেকট্রন অ্যাফিনিটি পড়তে গিয়ে আমরা বেশ কিছু স্পেশাল কেস পড়েছি, ঠিক আছে? এই জন্য এই ক্লাসগুলো এই ইলেকট্রন গেইন এনথালপি আর ইলেকট্রন অ্যাফিনিটি ওগুলোর দুটো দুটো করে ক্লাস লেগেছে। অল্প মানে গোটার জিনিসটা ভালো করে ডিটেলে বলেছে এবং এই জিনিসটা ক্লাসে বলেছিলাম, ঠিক আছে? দেন 36 আমরা যদি করি, কোনটা ইজ নট অ্যাম্ফোটারিক? ইজ নট অ্যাম্ফোটারিক, ঠিক আছে? যখন গ্রুপ বেরিলিয়ামের গ্রুপ পড়িয়েছিলাম তখন বলেছিলাম বেরিলিয়ামের গ্রুপে বেরিলিয়ামটাই অ্যাম্ফোটারিক, বাকিগুলো বেসিক ক্যারেক্টার শো করবে, তাহলে এটা অ্যাম্ফোটারিক। জেডেনো ইজ ইওর অ্যাম্ফোটারিক। Al2O3 যদি দেখিস এটা অ্যাম্ফোটারিক। এর আগে বোরন আছে ওটা আম্লিক দেখাবে। অ্যালুমিনিয়ামের পর যারা রয়েছে গ্যালিয়াম বা ইন্ডিয়াম থ্যালিয়াম এরা যারা রয়েছে ওরা বেসিক ক্যারেক্টার দেখায়, এটা অ্যাম্ফোটারিক ক্যারেক্টার দেখায়। বই খুলবি ছায়াপ্রকাশনী বইয়ে ভালো ভালো করে লেখা রয়েছে। এইটাই বেসিক্যালি Li2O, এটা বেসিক ক্যারেক্টার দেখায় এবং এটা অ্যাসিডের সাথে রিয়াকশন করে। এবং তোর বইয়ে Li2O এর এক্সাম্পল দেওয়া নেই, লেখা আছে Li2O Na2O, এরা বেসিক ক্যারেক্টার দেখায় কারণ এরা অ্যাসিডের সাথে রিয়াকশন করবে এবং Na2O এর রিয়াকশনটা তো ছায়াপ্রকাশনীর বইয়ে দেওয়া রয়েছে। তো এখানে কোনটা হবে? ইজ নট অ্যাম্ফোটারিক। Li2O ইজ নট অ্যাম্ফোটারিক। তো এখানে এই অ্যান্সারটা হবে। তাহলে এরকম টাইপের কোশ্চেন তুই পরীক্ষাতে আশা করতে পারিস। তাহলে তোর এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন তোর কি কি হয়ে যাচ্ছে? এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, এক সেকেন্ড, ইম্পর্টেন্ট কোশ্চেনে যেটা এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেন দাঁড়িয়ে গেল একটা, যে তুই দেখবি ওই অক্সাইডগুলোর অ্যাসিডিক অ্যান্ড বেসিক নেচার অ্যান্ড পিরিয়ডিক ট্রেন্ড। আমি ট্রেন্ড লিখলাম, ঠিক আছে? অ্যান্ড পিরিয়ডিক ট্রেন্ড দেখবি। 2 নম্বরে আয়োনাইজেশন এনথালপি অ্যান্ড ইলেকট্রন অ্যাফিনিটি, যে ট্রেন্ডগুলো হবে সেই ট্রেন্ডগুলো ভালো করে দেখবি, ইম্পর্টেন্ট। থার্ড টাইপে কি ইম্পর্টেন্ট হবে? থার্ড টাইপে ইম্পর্টেন্ট হবে এখানে এটা দেখালাম অক্সাইডগুলোর ইলেকট্রন গেইন এনথালপি দিয়ে বিভিন্ন রকম কোশ্চেন করবে। হ্যাঁ, থার্মাল স্টেবিলিটি। এস অ্যান্ড পি ব্লকের তো আলাদা করে আমরা পড়েছি। এস অ্যান্ড পি ব্লক এখানে 1 আর 2 পড়েছি, এখানে 13 আর 14 পড়েছি। এই কটা গ্রুপের যতগুলো যেখানে যেখানে থার্মাল স্টেবিলিটি পাবি সেই থার্মাল স্টেবিলিটি গুলো ভালো করে পড়বি। আর র্যাডায়ের যেটা র্যাডাই রেডিয়াস যেগুলো রয়েছে ওর যে ট্রেন্ড কিরকম হয় সেগুলো দেখতে হবে, ঠিক আছে? এই জিনিসপত্রগুলোর দিকে তাকাতে হবে। আর একটা জিনিস দেখবি, ল্যান্থোনাইট কন্ট্রাকশন। ল্যান্থোনাইট কন্ট্রাকশনটা ভালো করে পড়বি। এই জায়গাগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া বাকি আরো যে জিনিসপত্রগুলো বলেছিলাম সেগুলো তো পড়তে হবে, তবে এই কটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ও আরেকটা জিনিসও, এই এই তিনটে জিনিস এক জায়গাতে চলে আসে, এইগুলো ট্রেন্ড, এর সাথে আরেকজনকেও পড়বি যেটা এখানে আমি অ্যাড করে দিই, অ্যান্ড ইলেকট্রোনেগেটিভিটি। এই তিনজনকে তো ভালো করে পড়তে হবেই, খুব ইম্পর্টেন্ট। তাহলে এই ছিল এই পিরিয়ডিক টেবিলের এই মোটামুটি কোশ্চেন। বাকি আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করিয়ে দিয়েছি, ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ভালো করে করবি। আর এখানে 15টা মতো এমসিকিউ করালাম, ওই ছায়া প্রকাশনীর যে কোশ্চেন মডিউলটা দিয়েছিল ওখান থেকেই 15টা ধরনের কোশ্চেন করালাম। আর কি কি জিনিস ইম্পর্টেন্ট হতে পারে সেগুলো বলে দিলাম, ঠিক আছে? তাহলে এইগুলোর দিকে বেশি নজর দিবি, এরকম টাইপেরই কোশ্চেন করবে, এটাই বলার। বাকি আজকে দুটো ভিডিও হলো, কালকে আমরা বন্ডিং এর কোশ্চেন করবো বেশ কিছু, কোশ্চেন করবো। তারপরের দিন আমরা গ্যাসিয়াস স্টেটের বেশ কিছু কোশ্চেন করবো। তাহলে এই প্রথম 5টা চ্যাপ্টারই আছে, যেখান থেকে তোর প্রথম 5টা চ্যাপ্টার থেকে বড় কথা প্রথম দুটো, তারপরে বন্ডিং আর গ্যাসিয়াস স্টেট, এখান থেকে বেশ কিছু তোর নিউমেরিক্যাল গোছের কোশ্চেন হতে পারে। আর বাকি এই যে গ্রুপ যেটা রয়েছে মানে পিরিয়ডিক টেবিল, এস ব্লক পি ব্লক, এখান থেকে বেশ থিওরিটিক্যাল বেশ কোশ্চেন আসবে, দেখতেই পাচ্ছিস, নিউমেরিক্যাল কিছু নেই। এই আর কি বলার।
বাকি আমরা আর দুটো চ্যাপ্টার ভালো করে নেবো, তাহলে আমাদের পার্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে এতটাই, বাকি পরের ক্লাসে দেখছি।